বন্ধুত্ব শব্দটার তাৎপর্য এক একজনের কাছে এক এক রকম। কারো মতে বন্ধু ছাড়া এই পৃথিবীতে টিকে থাকাই সম্ভব নয়। আবার কারো কারো মতে বন্ধুত্ব কেবলই ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা। কারো কারো বন্ধুত্ব এতটাই দৃঢ় যে তা টিকে যায় আজীবন, আর কারো এতটাই ঠুনকো যে তাতে বিশ্বাস জন্মানোর আগেই মরে যায়। বন্ধুকে যার কাছে প্রাণ খুলে মনের কথা বলা যায় সেই বন্ধু। নওশীনের জীবনে একটা সময় প্রাণ খুলে কথা বলার মানুষের অভাব ছিল না। সেই মানুষগুলো ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেছে। তবে একজনের কথা তার মনে পড়েছে, কানাডায় এসে অ্যানি। এটা তার আসল নাম নয়, আনিকা থেকে অ্যানি হয়েছে। ভার্সিটি জীবনে দুজনের গভীর বন্ধুত্ব ছিল। অ্যানি বিয়ের পর কানাডায় চলে আসে, সেই বন্ধুত্ব বেঁধে যায় দূরত্ব। এত বছর পর আজ পুরনো বন্ধুকে ফিরে পেয়ে মনের সব কথাগুলো এক এক করে খুলে বলছে নওশীন। প্রতিটা মানুষের কাছে নানা রঙের নানা মুখোশ থাকে। পরিস্থিতি বিবেচনা করে তাকে সেই মুখোশ পড়তে হয়। সবসময় যে মুখোশ ব্যবহার করতেই হবে এমনটাও নয়, ব্যবহার না করলেও ক্ষতি নেই। তবে নওশীনের অভ্যাস হলো প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের সামনে মুখোশ পরে থাকা, প্রকৃত নিজেকে প্রকাশ না করা। আজ এতদিন পর অ্যানির সঙ্গে মন খুলে কথা বলতে এসেছে বলেই হয়তো নিজের সবগুলো মুখোশ খুলে রেখে এসেছে। অ্যানি কফির মগ টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল, মানে কি এসবের? তুই আরশাদের কাছে ফিরতে চাচ্ছিস? তাহলে ডিভোর্স নিয়েছিলি কেন? নওশীন কফির মগ হাতে নিয়ে তাতে ছোট্ট চুমুক দিয়ে বলল, বাধ্য হয়ে ডিভোর্স নিয়েছি। আজরাত জীবনেও আমাকে ডিভোর্স দিত না, আজীবন ধরে রাখতো আর চিট করার খোটা দিত। আমি কেন শুধু শুধু কারো খোটা সহ্য করতে যাব? আমি তো চিট করিনি, আমার জন্য তার কোনো দিনই সময় ছিল না, তাই আমি অন্য আরেকজনের কাছে গিয়েছি। দোষ করেছি কেন? আরশাদের প্রসঙ্গে কোনো কথা বলতে গেলেই নওশীন সবসময় বাড়তি আহ্লাদ যোগ করে তাকে সাদ বলে সম্বোধন করে। নিঃসন্দেহে তা মন থেকে করে না। আজ কোনো মুখোশ নেই বলেই হয়তো আরশাদকে তার নিজেই নামে ডাকতে পেরেছে সে। তা না, কিন্তু এখন আবার এক হতে চাচ্ছিস কেন? নওশীন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কেরিয়ার ডুবতে বসে যায়নি। গত বছর ঘটা করে ঘোষণা দিলাম আবার সিনেমায় ফিরবো, কিন্তু এখনো পর্যন্ত একটাও সিনেমার অফার আসেনি আমার কাছে। প্রডিউসাররা আমাকে সিনেমায় নিতে ভয় পাচ্ছে। ক্যারিয়ার বাঁচাতে আরশাদকে ধরতে হবে কেন? অন্য কোনো নায়কের সঙ্গে প্রেম কর, কিংবা প্রডিউসারের সঙ্গে। তো চাইলেই করতে পারি, কিন্তু আজরাত এই ইন্ডাস্ট্রির এক প্রকার মাফিয়া। ধরো অন্য কোনো নায়কের সাথে সিনেমা শুটিং করে ফেললাম, তবু আজরাতের এক কথায় কোনো হল মালিকই সেই সিনেমা চালাবে না, রিলিজের আগেই ফ্লপ। অ্যানি দৃঢ় গলায় বলল। আরশাদ তোকে মাফ করবে না নওশীন। নওশীন বিরক্ত গলায় বলল, ওর মাপ চেয়েছে কে? আমি তো কোনো ভুল করিনি যে আমাকে মাপ করতে হবে। আমি শুধু চাই কোনো ক্রমে ওর জীবনে ফিরে যেতে, ফিরে গিয়ে চট করে ওর সঙ্গে একটা সিনেমায় সাইন করতে। কিন্তু সেটা করবি কি করে? নওশীন হতাশ গলায় বলল, কিছুই বুঝতে পারছি না। এত কষ্ট করে একটা প্ল্যান করলাম, কিন্তু কবিরের জন্য সেটাও বেঁচতে গেল। নওশীন, কবিরের বাচ্চাটা কি আসলেই মিসক্যারেজ হয়ে গিয়েছিল? আরে না, অ্যাবর্শন করে ফেলেছি। অ্যানি অবাক গলায় বলল, কিন্তু কেন? বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। নওশীন ভ্রু কুঁচকে বলল, বোকার মতো কথা বলিস না দয়ানি। ডিভোর্সের পর আচমকা একটা বাচ্চা নেই, কীভাবে হাজির হতাম মানুষের সামনে? কেরিয়ার তো শেষ হয়ে যেতই। আজ রাতের ফ্যানরা মিলে নির্ঘাত আমাকে বয়কট করতো। আমার মনে হয় তোর আরশাদকে ফিরে পাওয়ার চিন্তা ভাবনা না করাই ভালো। ইটস নেক্সট টু ইম্পসিবল। নওশীন দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলল, আই উইল মেক দ্যাট পসিবল। আজ রাতকে আবারও আমার হতেই হবে। তার জন্য যা যা প্রয়োজন আমি তাই করব। নওশীন আর অ্যানির বন্ধুত্ব খুব একটা সুবিধার নয়। অ্যানি ভেতরে ভেতরে পছন্দ করে না নওশীনকে, সবসময় চেয়েছে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে। নওশীন যে তাকে খুব একটা পছন্দ করে তাও নয়, তবুও এতদিন পর দেখা করে মনের কথা বলছে। মুখোশ পরে সকলের সঙ্গে মিশতে মিশতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে চাইলেই কারোর সঙ্গে মনের কথা বলতে পারে না। বন্ধুত্বের উৎকৃষ্ট উদাহরণ অরা এবং সীমা। তারা একে অপরের সঙ্গে মন খুলে কথা বলে, হাসাহাসি করে, রাগারাগি করে, মজা করে। তার থেকেও বড় কথা, কোনো একজন ভুল পথে যাওয়ার চেষ্টা করলেও আরেকজন গিয়ে তার পথ আটকে দেয়। উপর হয়ে বিছানায় শুয়ে আছে সীমা, তার হাতে একটা ছবির ফ্রেম। ফ্রেমে বাধাই করা তার এবং আরশাদের ছবি। গত পরশু আরশাদের বাড়িতে তোলা ছবিটা। এই 2 দিনে 1000 বার ছবিটা দেখেছে এবং 1000 বার মুগ্ধ হয়েছে সীমা। এক মুহূর্তের জন্য হাতছাড়া করেনি ফ্রেমটাকে। সীমা ছবির দিকে তাকিয়ে থেকে উৎফুল্ল ভঙ্গিতে বলল, উফ, আমি তো পাগল হয়ে যাচ্ছি। অরা থমথমে গলায় বলল, শিবা,
2 দিন হয়ে গেছে তুই স্যারের সাথে দেখা করেছিস। সীমা অবাক গলায় বলল, 2 দিন কোথায় হলো, 38 ঘন্টা হয়েছে। দেখ ছবিটা কি সুন্দর এসেছে, আমার পাশে আশাদ হক। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, আমি তোকে এতটা খুশি কোনোদিনও দেখিনি। কারণ আমি এত খুশি কোনো দিন হইনি। আরশাদের বাড়িতে কাটানো ওই 1 ঘন্টা যেন সীমার জীবনে সেরা 1 ঘন্টা ছিল। আরশাদ তার সঙ্গে বসার ঘরে বসে কফি খেয়েছে। আরশাদকে ঘিরে তার মনে জমে থাকা সব গল্পগুলো শুনেছে, তাকে অটোগ্রাফ দিয়েছে, তার সঙ্গে ছবি তুলেছে। আর সব থেকে বড় কথা, সুপারস্টার আরশাদ হক সীমার মতো সাধারণ একটা মেয়েকে সরি। বলেছে। একটা মানুষ এতটা ভালো হয় কি করে? সীমা মুগ্ধ গলায় বলল, ইস, আশাদকে সামনাসামনি যা হ্যান্ডসাম লাগে, না দেখলে তো কোনোদিন বুঝতেই পারতাম না। সবই ঠিক ছিল, কিন্তু স্যারের সামনে ওভাবে ভ্যা ভ্যা করে না কাঁদলেও পারতি। কাঁদবো না কেন? আরশাদের মতো বড় সুপারস্টার আমাকে সরি বলছে, এটা কি বিশ্বাসযোগ্য? আরশাদের কোনো প্রয়োজন ছিল না আমাকে নিজের বাড়িতে ডেকে পাঠানোর, তাও আবার সরি বলার জন্য। আমাকে সরি না বললে ওর স্টারডমে বিন্দু মাত্র প্রভাব পড়তো না। কিন্তু আরশাদ এসব করেছে কারণ সে নিজের প্রত্যেকটা ফ্যানকে ভালোবাসে। প্রত্যেকটা ফ্যান ওর কাছে সমান গুরুত্বপূর্ণ। এই জন্যেই আরশাদ হকের ভক্তরা তার ব্যাপারে পাগল, তাই না? অবশ্যই, এই যেমন আমি। ওরা আহ্লাদি গলায় বলল, তুই একটু বেশি পাগল। পাগলামোর বসে ওই দিন তো প্রায় আনফলো করতে যাচ্ছিলি। সীমা আহত গলায় বলল, বাজে কথা বলবি না তো। একবার শুধু বলেছিলাম আনফলো করব, কিন্তু সেই সময় তো আর আনফলো করিনি। করেছি না। এই ওরা, হুম? তোর আরশাদকে কেমন লাগে রে? ওরা স্বাভাবিক গলায় বলল। কেমন আবার লাগবে, তিনি যেমন তেমনই লাগে। সীমা বিরক্ত গলায় বলল, তোর মতো আনরোম্যান্টিক মেয়ে যেন কোনো ছেলের কপালে না জোটে। আমি বোঝাতে চাচ্ছি, আরশাদের চেহারা, পার্সোনালিটি সব মিলিয়ে একটা মানুষ হিসেবে ওকে কেমন লাগে। ওরা এবারও স্বাভাবিকভাবেই বলল। ভালো লাগে, স্যার তো আর খারাপ লাগার মতো মানুষ নয়। সীমা তার কণ্ঠে কেমন রহস্য ভাব নিয়ে বলল, আমি না একটা ব্যাপার খেয়াল করেছি। কি খেয়াল করেছিস? আরশাদের সঙ্গে তোকে দারুণ মানায়। ওরা হতবাক গলায় বলল। কি যাতা বলছিস তুই? সীমা হাসি হাসি গলায় বলল, যা তা বলছি না, পর্যবেক্ষণের ভিত্তিতে বলছি। তুই যখন ওকে কী সব কাগজপত্র দেখাতে আনলি, ওর পাশে সোফায় বসলি, তখন দুজনকে পাশাপাশি দারুণ মানিয়েছে। একেবারে জোড়ি নাম্বার 1। ওরা ভ্রু কুচকে বলল। জোড়ি নাম্বার 1? সীমা মোহিত গলায় বলল, হ্যাঁ, তুই কখনো খেয়াল করেছিস কিনা জানি না, কিন্তু আরশাদ যখন তোকে নাম ধরে ডাকে, তখন ওর কণ্ঠস্বরে আলাদা একটা সফটনেস থাকে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই পৃথিবীতে কেউ অত সুন্দর করে অরা নামটা উচ্চারণ করতে পারে না। তার ভয়েস এমনিতেই অনেক সুন্দর, যার নাম উচ্চারণ করবে সেটাই পৃথিবীর সেরা নাম হয়ে যাবে। আচ্ছা মানলাম, কিন্তু দুজনকে পাশাপাশি মানানোর ব্যাপারে কি বলবি? আমি বলবো যে তুই পাগল হয়ে গিয়েছিস। এসব আবার কোনোদিন সম্ভব নাকি? আমি কোনোদিনও ওনাকে ওই নজরে দেখিই তো নেই। ওনার সাথে আমার সম্পর্ক পুরোটাই প্রফেশনাল। প্রফেশনাল সম্পর্ক হলে আরশাদ নিজের সবথেকে বড় সিক্রেটটা তোকে বলে দিত না? বলেছে, কারণ স্যার আমায় বিশ্বাস করে। এত বছর চাকরি করে সেই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি। সীমা ধমকে সুরে বলল, পচু, তুই কিছুই বুঝিস না। ওরা তোর জন্য আরশাদের মন গলতে শুরু করেছে। ওরা বিভ্রান্ত বিরক্ত গলায় বলল, এটা সম্ভব না সীমা, স্যারের সাথে আমি কিভাবে কি? কেন সম্ভব না? আরশাদ ডিভোর্সি বলে? না, আমি কি তা বলেছি নাকি? শোন ওরা, আরশাদ এমন একটা ছেলে, ওর 10টা বিয়ে ভাঙলেও 1000টা মেয়ে ওর জন্য পাগল হয়ে থাকবে। সেটা তো আমিও জানি না। এটা সম্ভব না, কারণ আমি ওনার ম্যানেজার। অত শত বুঝি না বাবা, কিন্তু দেখে রাখিস তোর সাথেও কিছু একটা হবেই। গরিবের কথা বাসি হলেও ফলে। ওরা বড় বড় চোখে তাকিয়ে রইল সীমার দিকে। যে মেয়ে মাসে মাসে ডলারে আয় করে সে কিনা নিজেকে গরিব বলছে। ওরা ব্যঙ্গাত্মক সুরে বলল, তুই গরিব? আহারে, এমন গরিব যেন দেশের ঘরে ঘরে থাকে। সন্ধ্যার আগ দিয়ে সীমা চলে গেল রান্নাঘরে। যদিও দুপুরে বুয়া রান্না করে গেছে, তবু আজ সে নিজের হাতে ওরার পছন্দের সব খাবার রান্না করবে। কাল সকালে ওরা চলে যাচ্ছে সিলেটে। সিলেটেই কানামাছি সিনেমার শুটিংয়ের মূল পর্ব। টানা 25 দিন সেখানেই শুটিং হবে। ওরাকেও পুরোটা সময় থাকতে হবে সেখানে। এতগুলো দিন ওরাকে দেখবে না ভেবে এখন থেকে অস্থির হতে শুরু করেছে সীমার মন। এতগুলো দিনের জন্য যাচ্ছে বলে সাবধানে ব্যাগ গোছাচ্ছে ওরা, প্রয়োজনীয় কোনো কিছু যাতে বাদ না যায়। সীমা রান্না বসিয়ে এসে বসলো ওরাকে সাহায্য করার উদ্দেশ্যে। সীমা কৌতূহলী গলায় বলল, এই ওরা, এই সিনেমায় কি আরশাদ খুন করবে? ওরা ঠোঁট উল্টে বলল, আমি কি জানি? সীমা অবাক গলায় বলল,
কখন করবে কি করবে না এটাই জানিস না? কেমন ম্যানেজার রে তুই? এটা জানা তো আমার কাজ না, স্যারের কাজ। উনি স্ক্রিপ্ট পড়ে পছন্দ করেছেন, আমি ডিরেক্টরকে জানিয়েছি, মিটিং ফিক্স করেছি, আর কি। অরাকে মাঝপথে থামিয়ে দিয়ে সীমা বলল, হয়েছে হয়েছে, তোর বোরিং গল্প আর শুনবো না। এখন বল, আশাদ সেটে কেমন থাকে? অরা নিজের শার্ট ভাঁজ করতে করতে বলল, চুপচাপ থাকে, শর্টের সময় শর্ট দেয়, এছাড়া বাকিটা সময় কারোর সাথে কথা বলে না, ক্যারেক্টারের মধ্যে ঢুকে থাকে হয়তো। সীমা উদ্বিগ্ন গলায় বলল, একেবারেই কথা বলে না? কিন্তু ওই দিন আমার সঙ্গে তো কথা বললো। অরা মজার ছলে বলল। হয়তো তোর উপরে ক্রাশ খেয়েছে। সীমা লজ্জা পেয়ে বলল, কি যে বলিস, আমারও তো ভালো ভাগ্য থাকলে তো হয়েই যেত। ক্রাশ তো খাবে তোর ওপরে, কিংবা হয়তো এতক্ষণে খেয়েও গেছে। আবারও শুরু করলি? অসুবিধা কোথায়? আমরা আমারই তো কথা বলছি, আয়শার তো আর আমাদের কথা শুনতে আসছে না। আমি যে যাচ্ছি, কার সঙ্গে করবি এইসব পাগলামো? সীমা শুকনো গলায় বলল, 25 দিন তোকে ছাড়া থাকবো কি করে? চিন্তা করিস না, সময় সুযোগ পেলেই তোকে ভিডিও কল করবো। সেটা তো তোকে করতেই হবে, তা না হলে ঢাকা ফেরার পর ওয়াশিং পাউডার দিয়ে ধোবো তোকে আমি। অরা হাসি মুখে বলল। আচ্ছা ঠিক আছে। সীমা অরার ফোনের চার্জারে তার পেঁচিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বলল, চার্জারটা এখনই ব্যাগে রেখে দে। রাতে চার্জ দিতে হবে তো ফোনে। আমার চার্জার দিয়ে দিস, তা না হলে কাল সকালে চার্জার নিতে ভুলে যাবি, শেষে 25 দিনের কান্না। প্রচণ্ড শব্দে জানালা বন্ধ হয়ে গেল, বাইরে প্রবল হাওয়া বইছে। দুজনা গল্পে এতটাই মেতে উঠেছিল যে বাইরের প্রকৃতির দিকে খেয়ালই করা হয়নি। সীমা উঠে গিয়ে দাঁড়ালো জানালার পাশে, অরাও উঠে এলো তার পিছু পিছু। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বর্ষণ। বৃষ্টির শব্দের আলাদা একটা ভাষা থাকে, যার মন নরম কাদামাটি দিয়ে তৈরি, কেবল সেই বুঝতে পারে এই ভাষা। সীমা এবং অরা যেমন পারছে। সীমা জানালার বাইরে হাত বের করে বলল, কতদিন পর এমন ঝুম বৃষ্টি দেখলাম। অরা উদ্বিগ্ন গলায় বলল, সর্বনাশ, কাল নির্ঘাত ফ্লাইট দিলে হবে। তুই আছিস ফ্লাইটের চিন্তা নিয়ে, বৃষ্টিটা এনজয় কর। বৃষ্টি এনজয় করার হাজারো চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে অরা। কর্মজীবনের এই এক যন্ত্রণা, হাজারো সুখকর মুহূর্তেও কাজের চিন্তা করতে হয়। এই ওরা, কথায় কথায় এই ওরা। বলাটা যেন সীমার মুদ্রাদোষে পরিণত হয়েছে। 25 দিনে এই অভ্যাসটা আবার হারিয়ে যাবে না তো? অরা বলল, চল ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। অরা আতকে উঠে বলল, পাগল হয়েছিস? তুই জানিস না বৃষ্টি পানি মাথায় পড়লেই আমার জ্বর আসে। আরে কিচ্ছু হবে না, 25টা দিন আমাদের দেখা হবে না। 25 দিনে বাঁচি না মরি তার কোনো গ্যারেন্টি আছে? চল আজ শেষবারের মতো এনজয় করি। শেষবার বলছিস কেন? আচ্ছা বাবা, 25 দিনের আগেই শেষবার, চল না। সীমার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে ছাদে চলে গেল অরা। প্রকৃতি তার সবটা উজাড় করে দিয়েছে আজকের এই বর্ষণে। বৃষ্টির সঙ্গে সঙ্গে মিষ্টি শীতল এক বাতাস গায়ে এসে লাগছে। সব মিলিয়ে জাদুকরী এক পরিবেশের সৃষ্টি হয়েছে। দুই বান্ধবী মনের আনন্দে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। অরা কি জানতো এই আনন্দের ছলে বৃষ্টিতে ভেজা চিরকালের জন্য তার জীবনটাকে বদলে দেবে? ক্যালেন্ডারের পাতার এক একটা দিনের নামকরণ করার উপায় থাকলে অরা আজকে দিনটার নাম দিত ঝামেলাময়। সকাল থেকে একটার পর একটা ঝামেলা বেঁধেই যাচ্ছে। সর্বপ্রথম ঝামেলা বাঁধল সকাল 8টায়। শ্রীমঙ্গলের উঁচু পাহাড়ের চূড়ায় শুটিং ইউনিটের প্রথম শটের প্রস্তুতি নিচ্ছে। এই দৃশ্যটা তেমন জটিল কিছু নয়। আশাদ ও তার বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আশাদ ও সকল অভিনেতারাও প্রস্তুত মেকআপ গেটআপ নিয়ে। আচমকায় সিনেমার নায়িকা মিহি মাটিতে লুটিয়ে পড়ল। অজ্ঞান হয়নি, তবে চোখে মুখে অন্ধকার দেখছে। তার নাকি হাইট ফোবিয়া আছে। উঁচু থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরপাক খেয়ে ওঠে। সেই থেকে আপাতত শুটিং বন্ধ আছে। মিহি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে ইউনিটের সবার ব্যস্ততা তাকে ঘিরে। শুটিং ইউনিটের সঙ্গে সর্বক্ষণ ডাক্তার থাকে না। ডাক্তারকে খবর দিতে লোক গেছে। অজ্ঞান অবস্থায় তাকে পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি। পাহাড়ে তাঁবু খাটিয়ে তাকে শোয়ানো হয়েছে। ওরা ভেবে পায় না, মিহি মেয়েটা যখন জানতোই তার হাইট ফোবিয়া আছে, তখন পাহাড়ে উঠে নিচের দিকে তাকানোর কি দরকার ছিল? ঝামেলা এখানে শেষ হয়ে গেলে হতো, কিন্তু না। আজকের দিনটার নাম তো আর শুধু শুধু ঝামেলাময় রাখা হয়নি। বেলা 11টার দিকে ডিরেক্টর এসে 2টো পৃষ্ঠা ধরিয়ে দিল অরাকে। নতুন একটা দৃশ্য নাকি স্ক্রিপ্টে যোগ করা হয়েছে। এই দৃশ্যের শুটিং আজ সন্ধ্যায়। নতুন দৃশ্য দেখেই আশাদ থমথমে গলায় জানিয়ে দিচ্ছে, এই দৃশ্যে এসে অভিনয় তো করবেই না, এই দৃশ্য সিনেমাতেও থাকতে পারবে না। সেই যে স্ক্রিপ্ট পড়ে সাইন করেছিল, সিনেমা হুবহু তার মতো হতে হবে। সমস্যা হলো, ডিরেক্টর বেচারে স্ক্রিপ্ট লিখেছে একরামুল চৌধুরী। একরাম 15-20 বছর ধরে সিনেমার স্ক্রিপ্ট লিখে আসছেন। ইন্ডাস্ট্রিতে সিনিয়র বলে তিনি আশা করেন সবাই তার সব কথা অন্ধের মতো পালন করবে। তিনি ঢাকায় বসেই নতুন দৃশ্য লিখে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন অবশ্যই যেন এই দৃশ্যটা ধারণ করা হয়। ডিরেক্টর যখন একরামুলকে জানালো আশাদে নতুন দৃশ্যে অভিনয় করবে না, তখন তিনি রেগেমেগে বলে দিলেন,
তাহলে আমার স্ক্রিপ্ট দিয়ে তোমাদের সিনেমা বানাতে হবে না। এখনই আমার স্ক্রিপ্ট ফেরত দাও। সিনেমার 20% শুটিং ইতিমধ্যেই শেষ। স্ক্রিপ্ট ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। আর আশাদের জেদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়া বোকামি। এখন উপায় একটাই, একরামুলকে ভুলিয়ে ভালিয়ে রাজি করানো। এই রাজি করানোর দায়িত্ব পড়েছে আবার অরার ঘাড়ে। তার সঙ্গে ফোনে এক দফা কথা হয়েছে। একরামুল বলেছেন, ভেবে জানাচ্ছি। অন্যদিনে হাজারটা ঝামেলা একা হাতে সামাল দেওয়ার ক্ষমতা রাখে অরা। তবে আজ সত্যি শরীরটা সায় দিচ্ছে না, গা কাঁপিয়ে জ্বর এসেছে। সকালবেলা থার্মোমিটার মেপে দেখেছিল 102, এখন কত কে জানে। এই প্রবল জ্বর নিয়ে কেবল বিছানায় গায়ে নিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে। ঝামেলা মোকাবেলা তো যেন দুঃস্বপ্নের মতো। কপালে আইস ব্যাগ চেপে বিছানায় শুয়ে আছে অরা। এই হোটেলের রুম সার্ভিস অসাধারণ। ফোন করে আইস ব্যাগ চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে গেছে। তবে এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। একটু পরেই শুটিং শুরু হবে, আবারও তাকে ফিরে যেতে হবে সেটে। অরার ইচ্ছা করছে সীমাকে তুলে আছাড় মারতে। কি দরকার ছিল বৃষ্টিতে ভিজতে জোরাজোরি করার? অবশ্য প্রকৃত দোষটা অরারই। নিজের ভালো নিজের থেকে বেশি কেউ বোঝে না। অরা খুব ভালো করেই জানে বৃষ্টির পানি তার সহ্য হয় না, মাথায় পড়ার সঙ্গে সঙ্গে জ্বর আসে। কেন সীমার তালে তাল মিলিয়ে ভিজতে গেল কে জানে। হঠাৎ অরার ঘরের দরজায় টোকা পড়ল। অরা ভেতর থেকে ক্ষীণস্বরে বলল, কে? আপু, আমি মেহেদি। অরা উঠে বসতে বসতে বলল, খোলা আছে, আয়। মেহেদি ভেতরে ঢুকে বিছানার পাশে রাখা সোফায় বসতে বসতে বলল, কি অবস্থা তোমার আপু? আগের মতোই। আমার কাছে প্যারাসিটামল আছে, খাবে? খেয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নায়িকার জন্য যে ডাক্তার ডাকা হয়েছে সে কিন্তু এখনো হোটেলেই আছে, ডাকবো নাকি? অরা ভ্রু কুঁচকে বলল, ধুর, কি যে বলিস! সামান্য জ্বরের জন্য আবার ডাক্তার লাগে নাকি? 102, কিন্তু আপু সামান্য জ্বর নয়। অরা কিঞ্চিত সন্দেহ নিয়ে বলল, মেহেদি শোন, তোকে আমি খুব ভালো করেই চিনি। আমার জ্বরের পেঁচাল করার জন্য নিশ্চয়ই তুই আসিসনি। মতলবটা কি? হ্যাঁ? মেহেদি আহত গলায় বলল, তোমার আমাকে এতটাই খারাপ মনে হয় আপু? আমি কি তোমার খোঁজ খবর নিতে আসতে পারি না? পারিস পারিস, এখন ঝেড়ে কাস। মেহেদি ইতস্তত করে বলল, মানে একটা ঝামেলা হয়ে গেছে। কোনো মানে হয়? এই ছেলে কিনা হাজির হয়েছে নতুন ঝামেলা নিয়ে। অরার মনে হচ্ছে আজকে ঝামেলাগুলো সমাধান করতে করতে সে পাগল হয়ে যাবে। অরা ক্লান্ত গলায় বলল, আবার কি ঝামেলা? বেশি বড় না, ছোট্ট একটা ঝামেলা। কি করেছিস তুই? কন্টিনিউটির কস্টিউম ফেলে এসেছি। কোন কন্টিনিউটির কস্টিউম? সে শার্ট পরে স্যার ট্রেনে শুটিং করছে। এই সিনেমায় আশরাদ ও তার বন্ধুদের সিলেটের শ্রীমঙ্গলে আগমন ঘটে ট্রেনে করে। ট্রেনে বেশ অনেকগুলোই দৃশ্যই রয়েছে। কিছুদিন আগে ট্রেনের দৃশ্যগুলো শুটিং শেষ হয়েছে। সবগুলো দৃশ্যে আশরাদের পরনে ছিল হালকা ধূসর রঙের শার্ট। আর এই ছেলে কিনা বলছে সেই শার্ট ফেলে এসেছে। শার্টটা জরুরি, কারণ সকল বন্ধুরা ট্রেন থেকে নেমে হোটেলে ঢুকছে, এমন একটা দৃশ্যের শুটিং আজই করা হবে। শার্ট না থাকলে তো সর্বনাশ হয়ে যাবে। অরা হতবাক গলায় বলল, মানে কি? এই গাধা, তুই বুঝতে পারছিস কি করেছিস তুই? যে সিনে সব বন্ধুরা প্রথমবারের মতো হোটেলে ঢুকবে, সেই সিনের শুটিং আজই সন্ধ্যায়, আর তুই বলছিস শার্ট নেই? এত বড় ভুল কি করে করলি তুই? মেহেদি অনুতপ্ত গলায় বলল, সরি আপু, আমি ভেবেছিলাম ওই কস্টিউম আর লাগবে না, তাই ঢাকা রেখে এসেছি। আমি তোকে লিস্ট পাঠিয়েছিলাম না? লিস্টে ছিল তো ওই শার্টটা। আমি জানি ভুল হয়ে গেছে আপু, সরি সরি সরি। এখন আমাকে বাঁচাও। স্যার জানে? মেহেদি ভয়ার্ত গলায় বলল, পাগল নাকি তুমি? স্যার জানলে আমাকে কাঁচা গেলে খাবে। তুমি কিছু একটা করো প্লিজ। আমি কি করব? ডিরেক্টরকে বলো ওই সিনের ডায়লগে অ্যাড করে দিতে যে স্যারের গরম লাগছিল, তাই সে শার্ট খুলে টি শার্ট পরে ট্রেন থেকে নেমেছে। ডিরেক্টর না হয় রাজি হলো, কিন্তু স্যার তো এইসব কারচুপিতে রাজি হবে না। তাহলে কি হবে? কি আর হবে? এই এক শার্টের জন্য স্যার তোকে আবার ঢাকায় পাঠিয়ে দেবে। তুই ঢাকায় গিয়ে শার্ট আনবি, তারপর ওই সিনে শুটিং হবে। আপু, আমাকে বাঁচাও, আমি আবার ঢাকায় যেতে পারবো না। আমি কিভাবে বাঁচাবো? মেহেদি কিছুটা সময় ভেবে বলল, আমি যে ব্র্যান্ডের দোকান থেকে ওই শার্ট কিনেছিলাম সেই ব্র্যান্ডের একটা শোরুম এখানে আছে। আমি আসার সময় দেখেছি। শিওর? হ্যাঁ শিওর। আমাদের হোটেল থেকে সেখানে যেতে আধ ঘন্টার মতো সময় লাগে। আমি যেতাম, কিন্তু শুটিংয়ের সময় তো আমার থাকতে হবে। তুমি একটু ওখানে গিয়ে খুঁজে দেখো না আপু, সেম শার্টটা পাও কি না। হন্তদন্ত করে হোটেল থেকে বেরিয়ে গেল অরা। শার্ট না পেলে আজ সাড়ে সর্বনাশ। একে তো নতুন দৃশ্যের ব্যাপারে আশরাদ বিরক্ত, তার উপরে আবার শার্টের ঝামেলার কথা তার কানে গেলে আজ সত্যিই হয়তো মেহেদিকে আস্ত গিলে খাবে। ট্রেনের শুটিংয়ের দিন মেহেদি আশরাদের ছবি তুলে রেখেছিল, যাতে পরবর্তীতে কস্টিউম চিনতে সুবিধা হয়। সেই ছবিটাও সাথে করে নিয়ে এসেছে ওরা।
কাঙ্ক্ষিত দোকান খুঁজে পেতে আধা ঘন্টারও কম সময় লাগলো অরার। মেন রোডে চেনা যেন এই ব্র্যান্ডের বিশাল আউটলেট। অরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রবেশ করলো দোকানে। ছবি মিলিয়ে মিলিয়ে পুরো দোকানটা জুড়ে খুঁজলো, কিন্তু খুঁজে পেল না নিজের কাঙ্ক্ষিত শার্ট। এমনটা কি করে সম্ভব? মেহেদি বলছিল এই শার্ট ব্র্যান্ডের লেটেস্ট কালেকশনের, যে কোনো আউটলেটে পাওয়া যাবে, তাহলে এখানে নেই কেন? ভাবনা চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। ওরা সোজা চলে গেল কাউন্টারে। কাউন্টারে যে লোকটা আছে তাকে শার্টের ছবি দেখাতে হবে। ওরা ছবিটা এমনভাবে জুম করলো যেন আরশাদকে দেখানো যায়, কেবল শার্টটাই দেখা যায়। ফোনটা কাউন্টারে থাকা লোকের দিকে বাড়িয়ে দিয়ে ওরা ভদ্রভাবে বলল। এই শার্টটা কি আপনাদের স্টোরে আছে? লোকটা ছবির দিকে ভালো করে নজর দিয়ে বলল, না ম্যাম, এটা লিমিটেড এডমিশনের শার্ট। আপনাদের স্টকে একটাও নেই? সেটা বলতে পারছি না। একটু দেখে বলুন না প্লিজ, আমার খুব দরকার। এ স্টোরে নেই ম্যাম, থাকলে আমাদের ওয়ার হাউসে থাকতে পারে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। অস্ত্রটা শেষমেশ ব্যবহার করতেই হবে। ওরা ভেবেছিল আরশাদের কথাটা গোপন রেখে শার্ট নিয়ে চলে যাবে, কিন্তু সেটা আর হলো কোথায়। ওরা হাসি মুখে বলল, এই শার্টটা আসলে আমি আরশাদ হকের জন্য নিতে যাচ্ছি। লোকটা বড় বড় চোখে তাকিয়ে বলল। নায়ক আরশাদ হক। ওরা জুম করার ছবিটা স্বাভাবিক করে তার দিকে ফিরিয়ে বলল। হ্যাঁ, এই দেখুন। ছবির দিকে হা করে তাকিয়ে আছে লোকটা। নিজের চোখকে যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছে না। দেশের সব থেকে বড় সুপারস্টার তার স্টোরে শার্ট পরেছে, এই ব্যাপারটা হজম করা আসলেই কষ্টকর। ওরা আবারও বলল, স্যার, আপনাদের স্টোরের শার্ট পরে আগেই শুটিং করেছেন, এখন আবার লাগবে, কিন্তু আমরা ভুলে শার্টটা ফেলে এসেছি, তাই এইখানে খোঁজ করতে এসেছিলাম। লোকটা ব্যস্ত গলায় বলল। ম্যাম, আপনি একটু বসুন, আমি আমাদের স্টোর ম্যানেজারকে খবর দিচ্ছি। স্টোর ম্যানেজার এসে কৃতজ্ঞ ভঙ্গিতে খুশি খুশি গলায় একগাদা কথা বললেন, যে কথাগুলো সারমর্ম। আশ্বাস যে তার দোকানে শার্ট পরে শুটিং করেছে, এতে তিনি ধন্য। ওরা ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, আমি কি তাহলে শার্টটা পেতে পারি? স্টোর ম্যানেজার আনন্দে গতগত হয়ে বলল। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করব। অপেক্ষা করার মাঝেই ফোন এলো ইকরামুল সাহেবের। তিনি গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, নতুন দৃশ্যের শুটিং করতে হবে না, কিন্তু এবারই শেষবার। আগামীতে আমি কোনো নতুন দৃশ্য পাঠালে তার শুটিং করতে হবে। এবার আমি আপনার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে রাজি হয়েছি, সামনের বার কিন্তু রাজি হব না। হাঁপ ছেড়ে বাঁচল ওরা। যাক, একটা ঝামেলা থেকে তো রেহাই পাওয়া গেছে। এখন শার্টের ঝামেলা ভালোই ভালোই মিটলেই হয়। অপেক্ষা করতে করতে জ্বরটা আরও বেড়ে গেল ওরার। পুরো স্টোর জুড়ে কড়া এসি, সম্ভবত সেই কারণেই। জ্বরের সঙ্গে এবার শুরু হয়েছে তীব্র মাথা ব্যথা। মাথার মাঝখানটা জুড়ে ভোঁতা ধরনের ব্যথা। সারা শরীর চেয়ে গেছে ক্লান্তিতে। ওরা ভয় আছে এখান থেকে হোটেলে পৌঁছাতে পারবে কিনা। শার্ট হাতে পেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। হোটেল পৌঁছাতে বেশ কষ্ট হলেও পৌঁছে গেল ওরা। শার্ট পেয়ে মেহেদির মুখভঙ্গি এমন হলো যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার এই আনন্দের জন্য এতটা কষ্ট সার্থক বলে মনে হলো। তার থেকেও বড় কথা, আরশাদকে না জানিয়ে না রাগে এত বড় একটা ঝামেলা পার করে আসতে পেরেছে সে। মেহেদিকে শার্ট বুঝিয়ে দিয়ে সোজা সেটে চলে গেল ওরা। ভেবেছিল ঘরে গিয়ে বিশ্রাম নেবে, কিন্তু সেই ভাবনা আপাতত স্থগিত রাখলো। শুটিং শুরু হয়েছে 2 ঘন্টা হলো, এতক্ষণে একবারও সেটে যায়নি। শট রেডি হচ্ছে। আরশাদ চেয়ারে বসে একমনে স্ক্রিপ্টের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখ পড়ল ওরার দিকে। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, কি ব্যাপার তোমার ওরা? তোমাকে তো আজ দেখাই যাচ্ছে না। ওরা স্বাভাবিকভাবে বলল, সরি স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছিল। আরশাদ বিরক্ত গলায় বলল, বোরহান আমাকে ফোন করেছিল, তার কাছে আমার নাম্বার গেল কি করে? ওরা বিভ্রান্ত গলায় বলল, কোন বোরহান স্যার? ডিরেক্টর বোরহান। মাঝে মাঝে আরশাদের উপরে বিরক্তির শেষ থাকে না ওরার। বোরহান আরশাদের ক্যারিয়ারের প্রথম দিককার ডিরেক্টর। যদিও একদম প্রথম সিনেমা থেকে আরশাদের খ্যাতি তুঙ্গস্পর্শী, তবে প্রথম কয়েকটা সিনেমার শুটিং চলাকালীন সে ডিরেক্টরদের নিজের নাম্বার দিত। এখনকার মতো ম্যানেজারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতো না। ওরা ভদ্রভাবে বলল, আপনার নাম্বার তো স্যার আগে থেকেই ওনার কাছে ছিল। আরশাদ থমথমে গলায় বলল, তাকে বলে দিবে আমাকে যেন ফোন না করে, কোনো কথা থাকলে যেন তোমাকে বলে। জি স্যার। আর একটা কথা, আগামী 7 দিনে 9টা মিটিং রেখেছো তুমি, এসবের মানে কি? আমি এখানে কি শুটিং করতে এসেছি নাকি মিটিং করতে? সুপারস্টার আরশাদের সঙ্গে নতুন সিনেমা নিয়ে মিটিং করার জন্য পরিচালক প্রযোজকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আরশাদ সিলেটে এসেছে তো কি হয়েছে, 25 দিনের জন্য মিটিং তো আর আটকে থাকতে পারে না। পরিচালক প্রযোজকরা নিজ থেকে শুধু ঢাকা থেকে এখানে আসতে প্রস্তুত তার জন্যে। ওরা বলল, তাহলে কি স্যার শিডিউল চেঞ্জ করব? অবশ্যই চেঞ্জ করবে, আর সবগুলো মিটিং শুটিংয়ের পর রাতে রাখবে।
কারো সমস্যা থাকলে সে মিটিং ক্যান্সেল করতে পারবে। জি স্যার। আজ রাতে শুটিংয়ের পর আমি তোমার সাথে শিডিউল নিয়ে বসবো, তার আগে সব ঠিকঠাক করে ফেলবে। দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে এলো ওরা। অসুস্থ শরীরের উপর দিয়ে আজ দিনভর অনেক ধকল যাচ্ছে। জ্বরের সময় বিছানায় শুয়ে বিশ্রাম নিলেও কেমন একটা অস্বস্তি কাজ করে, আর সেখানে বেচারি জ্বর নিয়ে এত ছুটাছুটি করে বেড়াচ্ছে। ঘরে ফিরে ল্যাপটপ নিয়ে বসলো ওরা। আগামী 7 দিনের শিডিউল আবার প্রথম থেকে নতুন করে সাজাতে হবে, তা আবার কাল রাতের মধ্যে। শিডিউলের চিন্তায় মাথা ব্যথাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। ব্যাগে মাথা ব্যথার ওষুধ আছে, কিন্তু এই মুহূর্তে উঠে গিয়ে তা বের করতে আলসেমি লাগছে। ওরা কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আচমকায় বেজে উঠল তার ফোনের রিংটোন। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম। ওরা ফোন রিসিভ করতেই সীমা উদ্বিগ্ন গলায় বলল, এখন কি অবস্থা ওরা? জ্বর আছে? ওরা অস্পষ্ট গলায় বলল, কত? চেক করিনি আর। সীমা ধমকে সুরে বলল, চেক করিসনি মানে কি? থার্মোমিটার দিয়ে দিয়েছি কেন? সাজিয়ে রাখার জন্য বুঝি? ওরা ল্যাপটপে কি যেন টাইপ করতে করতে বলল, আচ্ছা করব বাবা, এখন বিরক্ত করিস না তো, কাজ করছি। সীমা অবাক গলায় বলল, কাজ করছিস মানে? এই অবস্থায় কিসের কাজ? স্যার শিডিউল ঠিক করাতে বসিয়ে রেখেছে। ওরা নিজের উপরে এত চাপ দিস না তো, রেস্ট নেই এবার একটু। কাজটা শেষ করেই রেস্ট নেব। কাজ তো পরেও শেষ করা যাবে। না রে, রাতে আবার স্যারের সাথে এই শিডিউল নিয়ে বসতে হবে। তাহলে তো মোটেও রেস্ট নেওয়ার সময় পাবি না। ওরা তুই আরও অসুস্থ হয়ে পড়বি রে। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না তো। ওরার এই এক বদভ্যাস নিজেকে জোর করে কাজের মুখে ঠেলে দেওয়া। কাজের যতই ধকল আসুক না কেন কখনো পিছিয়ে যায় না সে। নিজে যতই অসুস্থ থাকুক না কেন কাজটা তার সর্বোচ্চ প্রাধান্যে থাকে। এই অভ্যাসটা হয়তো গঠিত হয়ে গেছে ছোটবেলা থেকেই। ছোটবেলায় তাকে ঘরের হাজারটা কাজ করতে হতো। ভাইদের সামলানো, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাসন মাজা, দিনভর এসব কাজ করে ক্লান্তিতে ছেয়ে যেত তার সমস্ত শরীর। রাত নেমে আসতে তার ইচ্ছে হতো বিছানায় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। তবে কোনোদিন সেই ইচ্ছা পূরণ করেনি সে। ইচ্ছাটা দমিয়ে রেখে হাজার ক্লান্তি নিয়ে সকলের অগোচরে বই খাতা নিয়ে পড়াশোনা করতে বসে যেত। শিক্ষার মাধ্যমে আমরা যা অর্জন করি তা সারা জীবন থেকে যায় আমাদের সঙ্গে। তা এখনও ওরার সঙ্গে আছে বলেই হয়তো আজকের এই জীবনটা পাচ্ছে সে। এই বিশাল 5 তারকা হোটেলে ওরার রুম 5 তলায় আর আরশাদের 7 তলায়। প্রিমিয়াম রুমগুলো উপরের দিকেই থাকে। 7 তলায় বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা আছে। এক কোনায় আকাশি রঙের একটা সোফা, সোফার উপর হলদেটে আলোকসজ্জা। জায়গাটা ছোট্ট হলেও অপূর্ব সুন্দর। শুটিং শেষে সেখানে বসে ওরার নতুন করে তৈরি করা শিডিউল দেখছে আরশাদ। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের দিকে চোখ বুলিয়ে আরশাদ বলল, সবই ঠিক আছে, শুধু 7 তারিখের মিটিংটা 11 তারিখে পরে নিয়ে যাও। 7 থেকে 11 তারিখের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট সিনের শ্যুট হবে, আমি ব্যস্ত থাকবো। জি স্যার। আর একটা কাজ করতে হবে, ওরা আমার ল্যাপটপে শিডিউল টাইপ করে দাও। কিন্তু স্যার আমি তো আপনাকে মেইল করে দিয়েছি। ল্যাপটপের মেইল কাজ করছে না বলেই তো বলছি। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, জি আচ্ছা স্যার। আরশাদ উঠে দাঁড়িয়ে পা বাড়ালো তার ঘরের দিকে। ওরাও যাচ্ছে তার পিছু পিছু। আরশাদের ল্যাপটপ তার ঘরেই রয়েছে। ঘরটা হলওয়ের একেবারে শেষ মাথায়। হলওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আরশাদ গম্ভীর গলায় বলল, কাল কল টাইম কয়টায়? কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ওরা জ্বরটা ক্রমেই বেড়ে চলেছে। প্রচণ্ড মাথা ব্যথার সাথে পুরো শরীর জুড়ে ব্যথারা খেলে বেড়াচ্ছে। ওই সময় আলসেমি না করে ওষুধটা খেয়ে নিলে হয়তো ভালো হতো। চোখের সামনে পুরো জগৎটা ঘুরছে ওরার। সব কিছু যেন অন্ধকার দেখছে। তার মনে হচ্ছে পায়ের নিচে জোরালো কোনো চোরাবালি তাকে ক্রমশ নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবুও নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে বলল, 8টায় স্যার। আরশাদ দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে বলল, কাল কিন্তু আমি কোনো ডিলে সহ্য করব না। এই সিনেমার শুটিংয়ের একদিনও ওয়ান টাইমে ক্যামেরাটা ওপেন হয়নি। ডিরেক্টরকে বলবে এই বিষয়টা। আরশাদ আর কথা শেষ করতে পারল না। তার আগে খেয়াল করলো হাঁটতে হাঁটতে মাঝ হলওয়েতে লুটিয়ে পড়েছে ওরা। ভীষণভাবে হকচকিয়ে উঠল আরশাদ। মেয়েটা হঠাৎ করে পড়ে গেল কেন? আরশাদ ভেবেছিল হয়তো হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে ওরা, এক্ষুনি নিজের পায়ে উঠে দাঁড়াবে। কিন্তু সেসব কিছুই হলো না। ওরা সেভাবে পড়ে রইল। আরশাদ নিচু হয়ে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, ওরা ওরা। ওরার কাছ থেকে কোনো জবাব নেই। মেয়েটা কি অজ্ঞান হয়ে পড়ল? আরশাদ ওরার মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে না। তার চুলগুলো এসে পড়েছে মুখের উপর। আরশাদ আবারও ডাকলো, ওরা তুমি ঠিক আছো? ওরা ঠিক নেই বলেই হয়তো তার কথা জবাব দিতে পারল না। আরশাদ বুঝতে পারছে না তার কি করা উচিত। একটু আগেও তো স্বাভাবিক ছিল মেয়েটা, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? 7-5 ভাবনার মাঝে মনের অজান্তেই আরশাদের হাতটা চলে গেল ওরার কপালে। কপালে হাত রাখতেই শিওরে উঠল আরশাদ। এতটা জ্বর নিয়ে একটা মানুষ থাকে কি করে? জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম।
আরশাদের আগে কারো গায়ে এতটা জ্বর দেখেছে কিনা মনে পড়ছে না। মেয়েটা এই জ্বর নিয়ে এতক্ষণ কাজ করেছে, কোনো মানে হয়? আরশাদ জানে কোনো সারা শব্দ আসবে না, তবুও শেষবারের মতো ডাকলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।